আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে আপনার এখানে ভূমি ব্যবস্থাপনা। ওকে, মানে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা কিন্তু আমাদের এখানে ধাপে ধাপে কিন্তু চেঞ্জ হয়েছে এখানে। কারণ দেখবেন আপনি যারা ভূমি বিষয়ে ভালো গবেষণা করছেন বা জানেন আর কি, দেখবেন যে আপনার এখানে জমির মেইনলি মালিকানাধীনটা এটা আপনার সময় সাপেক্ষে আপনার কিন্তু এটা কিন্তু কি চেঞ্জ হয়েছে এখানে। তো আমি এখান থেকে যে বিষয়গুলো দাগাবো জাস্ট সেই বিষয়গুলো পড়তে হবে এখানে এবং খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা এগুলো দাগানোর পর আমরা এমসিকিউ সলভ করবো ইনশাল্লাহ। এখানে এটা ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। এখন পরীক্ষা আসে যে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন হয় এখানে বা প্রবর্তন হয় এখানে। এটা হচ্ছে 1793 সালে। এটা আবার 1993 কখনো বলবেন না। এটা হচ্ছে 1793 সালে লর্ড কর্নওয়ালিসের সময় এখানে। কার সময় এখানে বলুন তো? লর্ড কর্নওয়ালিসের সময় এখানে। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যে চিরস্থায়ী বন্দোবস্ত কার সময় করছে এবং কে করছে এখানে? লর্ড ওয়ার্লিস করছে এখানে। ওকে, লর্ড কর্নওয়ালিস, এটা মনে রাখতে হবে, লর্ড কর্নওয়ালিস এটা প্রথম আর কি, মানে এর প্রবর্তক আর কি। ওকে, ইনি 1789 সালে মানে 10 সালা বন্দোবস্ত প্রত্যয়ন করেন, প্রত্যাবর্তন করেন এখানে। হ্যাঁ, প্রবর্তন করেন, সরি এটা একটু মানে মিস্টেক হয়েছে। প্রবর্তন করেন কত সালে এখানে বলতো? 1789 সালে 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন। এখন হচ্ছে 10 সালা বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি এই 10 সালা বলতে আমাদের এখানে এই যে 10 বিঘা বা এরকম টাইপের কিছু একটা বোঝায় এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তো এই 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। এটা মনে রাখতো, লর্ড কর্নওয়ালিস কি করেন এখানে? 10 সালা প্রবর্তন করেন। এটা হচ্ছে আপনার এখানে 1793 সালে, 1793 সালে, বুঝছেন ব্যাপারটা? এবং প্রথম যে আমাদের এখানে প্রস্তাবনা করেন সেটা হচ্ছে আমাদের 1789 সালে। এবং আমাদের এখানে একদম মানে ফাইনালি করেন, এটা হচ্ছে ঘোষণা করেন কবে এখানে? 1793 সালে। এটা এটা আমাদের লাগবে এই জিনিসটা, মানে কোনটা কত সালে করে এখানে। দেখুন আমি বলি একটু, বিষয়টা ভালো করে একটু বুঝতে হবে। মানে বিষয়টা বোঝার মতো না, মানে জাস্ট একটু মনে রাখতে হবে এখানে, আপনার টেকনিক্যালি মনে রাখতে হবে এখানে। দেখুন আমি বললাম কি, 1993 সালে 22শে মার্চ কর্নওয়ালিস তার স্থায়ী মানে চিরস্থায়ী বলে ঘোষণা করেন। মানে এখানে যে আপনার যে আমাদের জমিদারদের উপর যে রাজস্ব ধার্য করা ছিল এখানে আপনার ওই মানে একটা জমির উপর ডিপেন্ড করে আর কি এটা করা হয়েছিল। এটা আমরা যখন পরে পড়বো তখন বলবো। এখন 10 সালা বন্দোবস্তকালে জমিদারের উপর যে রাজস্ব ধার্য করা হয়েছিল তা কি ওই 1793 সালে 22শে মার্চ, এই তারিখটা লাগবে না, জাস্ট এটা মনে রাখবেন এখানে 1793 সালে 22শে মার্চ কর্নওয়ালিস তা স্থায়ী চিরস্থায়ী বলে ঘোষণা করেন এখানে। তার মানে এটা চিরস্থায়ী বলে ঘোষণা কবে হয় বলতে গেলে আমাদের 22শে মার্চ কত? 1793। তাহলে আপনি 10 সালা বন্দোবস্ত প্রত্যাবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। এবং এটা কত সালে করেন এখানে? 1793 সালে। বুঝছেন ব্যাপারটা? এর নামে হচ্ছে আমাদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত। ওকে, ইতিহাসে এই ঘটনাকে চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। বুঝছেন ব্যাপারটা? এই যে আমাদের ওই 1793 সালে যা আমাদের ঘটছে যে আপনার এখানে রাজস্ব বিক্রয়ের যে আইনটা এখানে হয়েছে, এখানে যে রাজস্ব বিক্রয়ের যে আইনটা হয়েছে এটাকে অনেক সময় সূর্যাস্তের আইন বলা এখানে। তো এটাকে সূর্যাস্তের আইন কেন বলা? এটা একটা নামকরণের জন্য আমাদের একটা বিষয় আছে এখানে, বলতেছি আমি। এটা কি বলা এখানে? আমি বললাম যে সূর্যাস্তের আইন বলা এখানে। কি বললাম? সূর্যাস্তের আইন। বুঝছেন ব্যাপারটা? ভালো করে মার্ক করে কি 1900, আরে আল্লাহ রে কি হলো, 1793 সালের যা সাধারণত কি সূর্যাস্তের আইন নামে পরিচিত ছিল এখানে, এটা কোনটাকে বলবো? চিরস্থায়ী বন্দোবস্ত আইন এখানে। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত আইনকে আমরা কি বলবো এখানে? সূর্যাস্তের আইন বলবো এখানে। দেখুন আমি জাস্ট একটু সামারাইজ করতেছি এখানে, এটা একটু বেশি বোল্ড হয়ে গেছে মেবি। আচ্ছা, কি বললাম এখানে আপনার 1793 সালে আমাদের কি চিরস্থায়ী বন্দোবস্ত এখানে, চিরস্থায়ী বন্দোবস্ত এখানে, বন্দোবস্ত আইন। এটা মূলত আমাদের কার উপর হয় এখানে? যারা রাজস্ব মানে চালাইছিল বা এখানে আপনার যারা জমিদার ছিল আর কি, মেইন কথা যারা কি ছিল? জমিদার ছিল এখানে, বুঝছেন? তাদের উপর মূলত আমাদের রাজস্ব করার একটা আইন আমাদের এখানে প্রত্যাবর্তন করেন কে করছিল? লর্ড কর্নওয়ালিস করছিল এখানে। হ্যাঁ, কে করছিল এখানে? লর্ড কর্নওয়ালিস। বুঝছেন ব্যাপারটা? এই লর্ড কর্নওয়ালিস মূলত আমাদের এই কাজটা এখানে করছে আর কি, যাক আমরা এখানে দেখলাম। তো এখানে বলছে সূর্যাস্তের আইনে জমিদারদের, হ্যাঁ, জমির রাজস্ব নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্ব মানে ব্যাপারটা এরকম যে সূর্যাস্তের আইনটা কেন হয়েছিল বলুন তো এখানে? যখন সূর্যাস্তের আইনে জমির যে রাজস্ব আছে এখানে, যে করটা দিতে হবে এখানে, রাজস্ব মানে কর আর কি, বুঝছেন ব্যাপারটা?
নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে, মানে আমাদের এখানে সূর্যাস্ত যাবে এর পূর্বেই পরিশোধ যদি না করা হয় এখানে, তাহলে জমি নিলাম করে রাজস্ব আদায় কিন্তু করা হতো এখানে। মানে ব্যাপারটা বুঝছেন কতটা কঠোর ছিল তখন। একটা মানুষ যদি খুব কষ্টের মধ্যে থাকে, তারপর তাকে কি সাথ দেওয়া হতো না এখানে। মানে সূর্যাস্তের পূর্বে তাকে কি তার মানে যদি মানে কর যেটা আছে এখানে এটা যে পরিশোধ করতে না পারে, তাহলে তার জমিটা যেটা আছে সেই জমিটাকে নিলাম করা হতো এখানে। কি করতো? নিলাম করতো। এটা খুবই একটা খারাপ একটা কাজ করছে। এটা কে করছে? লর্ড কর্নওয়ালিস এই কাজটা করছে এখানে। ওকে, তো এই আইনে অনেক জমিদার কি তাদের জমি হারিয়ে সর্বশান্ত হয়েছে, মানে সর্বশান্ত হয়েছে এখানে। কারণ কি? কারণ তারা ঠিক সময় কর দিতে পারেনি। ধরেন রাজারা প্রজাদের কাছ থেকে কর পায়নি। এর ফলে কিন্তু তারা কি হয়েছে বন্ধু, আমাদের এখানে এই আইনে অনেক জমিদার কি হয়েছে এখানে বলতো এখানে জমি হারায় সর্বশান্ত হয়ে গেছে, মানে জমি একদম মানে সবগুলো হারিয়ে ফেলতেছে এখানে। কোন আইনে হয়েছে বলতে গেলে আমাদের চিরস্থায়ী বন্দোবস্ত আইন বা সূর্যাস্তের আইন বা চিরস্থায়ী, মানে এটা আরো নাম আছে 10 সালা বন্দোবস্ত বলতে পারেন এখানে। ওকে, নাম আমরা এখানে কয়টা দেখলাম বলুন তো? এখানে চিরস্থায়ী বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, তারপরে এখানে কি আমাদের এখানে আপনার হচ্ছে সূর্যাস্তের আইন, বুঝছেন? এটাকে রাজস্ব বিক্রয় আইনও বলা হয় এখানে, রাজস্ব বিক্রয় আইনও বলা হয় এখানে। হ্যাঁ, তাহলে আমাদের চিরস্থায়ী বন্দোবস্ত সংক্রান্ত আইন সমষ্টির একটি অবিচ্ছিন্ন অংশ হচ্ছে রাজস্ব বিক্রয় আইন এখানে। তাহলে এটাকে আমরা রাজস্ব বিক্রয় আইনও বলবো। তো যেগুলো পড়লাম এখানে জাস্ট একটু আপনাকে আন্ডারলাইন করে দিচ্ছি এখানে। চিরস্থায়ী বন্দোবস্ত যে কথা, রাজস্ব বিক্রয় একই কথা, তারপরে আপনার এখানে সূর্যাস্ত আইন একই কথা, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখান থেকে একটা কোশ্চেন আমাদের খুব বেশি আসে আর কি, যেটা হচ্ছে আপনার এখানে চিরস্থায়ী বন্দোবস্ত আইন কত সালে প্রবর্তন মানে প্রবর্তন হয় এখানে? এটা হচ্ছে আমাদের 1793 সালে পার্মানেন্ট সেটেলমেন্ট এখানে। ওকে, চিরস্থায়ী বন্দোবস্ত এটা পরীক্ষার জন্য আসে এখানে, পার্মানেন্ট সেটেলমেন্ট। আর এটা কে করছে এখানে? লর্ড কর্নওয়ালিস আসে এখানে। এবং এই যে আপনার এখানে এটার নাম আগে সূর্যাস্তের আইন নামে পরিচিত এখানে, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, বঙ্গীয় প্রজাতন্ত্র আইন এখানে। হ্যাঁ, বঙ্গীয় প্রজাতন্ত্র আইন এখানে। তো এইটা 1885 সালে প্রজা ও জমিদারদের পারস্পরিক দায় এবং অধিকার সংক্রান্ত আইন এখানে। ওকে, তাহলে প্রজাতন্ত্র আইনটা কত সালের বলুন তো আমাদের? 1885 সালে আইন এখানে। কি বললাম? এই 1885 সালে প্রজাতন্ত্র আইন হয় এখানে। এটা মনে রাখা সহজ। প্রজা এবং জমিদারের মধ্যে আমাদের যে পারস্পরিক দায় এবং অধিকার, সেটা হচ্ছে আমাদের এখানে প্রজাতন্ত্র আইন এখানে। এবং প্রজাতন্ত্র আইন হচ্ছে আমাদের 1885 সালে এখানে। দেখুন আমি একটু মনে রাখার টেকনিক বলে দিই, আমি যেভাবে মনে রাখছি ব্যাপারটা। প্রজা, আচ্ছা এখানে কোথায়? হ্যাঁ, প্রজা, প্রজা এখানে প দিয়ে, প্রজা প দিয়ে, এবং কি আমাদের মধ্যে এখানে 85 প দিয়ে এখানে, বুঝছেন ব্যাপারটা? এই যে প্রজাতন্ত্র 85। তা 1885 সালে কি হয় এখানে বলতো? প্রজাতন্ত্র আইন এখানে কার্যকর হয় এখানে। ওকে, তাহলে আমাদের একটা 1793 গেল, একটা কি 1885 গেল এখানে। এখন আমরা পড়বো, এটা ইম্পর্টেন্ট। আমি এখানে চিরস্থায়ী বন্দোবস্ত আইনকে আমি 3 স্টার দেবো। কি দেবো? 3 স্টার। এরপর হচ্ছে বঙ্গীয় মানে পূর্ববঙ্গ জমিদার দখল এবং প্রদত্ত আইন এখানে, এটা আমাদের ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য পড়তে হবে। এটাকে আমরা দিব 3 স্টার দেবো। ওকে, আমি তারপর একটু করে দিতেছি। পূর্ববঙ্গ জমিদার দখল ও প্রদত্ত আইন, এটা হচ্ছে আমাদের 1950 সালে আমাদের এখানে প্রবর্তিত হয় এখানে। ওকে, ব্যাপারটা বুঝছেন? যখন আমাদের পূর্ববঙ্গ জমিদার দখল এই আইনটা আমাদের এখানে প্রবর্তিত হয়, তখন আমাদের চিরস্থায়ী বন্দোবস্ত আইন বাতিল হয়। পরীক্ষা আসে, চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা বাতিল হয় কবে? বুঝছেন ব্যাপারটা? চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা বাতিল হয় কত সালে বলতে গেলে আমাদের 1950 সালে। কত সালে? 1950 সালে। এবং এদেশে তখন জমিদারি বিলুপ্ত হয়। বা এখানে এটাও আসতে পারে, এদেশে জমিদারি বিলুপ্ত কবে হয় এখানে? 1950 সালে। এটা পরীক্ষায় দেখুন ভাই, কোশ্চেন কিন্তু পেঁচাই দিতে পারে এখানে। তাহলে আমাদের এখানে যখন পূর্ববঙ্গ জমিদারি দখল বা প্রজাতন্ত্র আইন আমাদের চালু হলো, এটা আমাদের কবে হয় এখানে? 1950 সালে। এটাকে ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যাকুইজিশন অ্যান্ড টিনেন্সি এখানে। ওকে, অ্যাকুইজিশন অ্যান্ড টিনেন্সি, একটু ভালো করে, ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনেন্সি অ্যাক্ট। এটা হচ্ছে আপনার ইংলিশেও অনেক সময় আসতে পারে যে ইস্ট বেঙ্গল পূর্ববঙ্গ, আচ্ছা কোথায় গেল এই কারসর, কোথায় গেল? আচ্ছা, ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনেন্সি এখানে অ্যাক্ট, এটা আমাদের 1950 সালে এখানে আমাদের প্রস্তাবিত হয় এখানে। কত সালে এখানে? 1950 সালে। এবং যখন আমাদের এখানে এই যে পূর্ববঙ্গ জমিদারি আইনটা আমাদের পাস হয় বাংলাদেশে, মানে বাংলাতে আর কি, আগে তো বাংলাদেশ ছিল না, বাংলা ছিল এখানে, তখন আমাদের এখানে চিরস্থায়ী বন্দোবস্ত আইনটা আমাদের বাতিল হয়। এবং এর ফলে আমাদের এদেশ থেকে জমিদারি বিলুপ্ত হয় এখানে, বুঝছেন? এটা আমাদের পরীক্ষার জন্য করতে হবে। এবং এই আইনে একটি পরিবারের সমগ্র দেশের সর্বোচ্চ 375 বিঘা জমি পর্যন্ত খাস জমি রাখার অধিকার ছিল। তার মানে
375 বিঘা জমি পর্যন্ত খাস জমি রাখার অধিকারী ছিল কখন বলুন তো আমাদের এখানে? যখন আমাদের এখানে পূর্ববঙ্গ জমিদারি দখল এবং প্রজাতন্ত্র আইন চালু হয় এখানে। কি বললাম? পূর্ববঙ্গ জমিদার দখল এবং প্রজাতন্ত্র আইন যখন চালু হয় তখন আমাদের কি হয় এখানে 375 পর্যন্ত আমাদের কি করা যায় বলুন তো আপনার? মানে আপনার কিন্তু জমি রাখার মতো অধিকার ছিল সবার। বুঝছেন ব্যাপারটা? মানে প্রজাদের আরকি। এই পর্যন্ত এই জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট যেগুলো দেখালাম। এরপর আমাদের দেখুন এই যে 1972 সালে এখন মুক্তিযুদ্ধ হয়ে গেছে, দেশ আমাদের স্বাধীন হয়ে গেছে। এরপরে স্বাধীন হওয়ার পর তো আমাদের একটা আলাদা একটা মানে স্বাধীনতার একটা আছে না, স্বাদ আছে না? তো এইজন্য 1972 সালে এখানে আমাদের এখানে আ একটা 96 নং আদেশে বলে 25 বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করে দেওয়া হয় এখানে। মানে আপনার যাদের 25 বিঘা পর্যন্ত জমি ছিল তাদেরকে যে খাজনা ছিল এখানে, এই খাজনাটা মওকুফ করা হয়েছে এখানে। এটা কত সালে আইনে বলুন তো এখানে? 72 সালে আইনে। তাহলে এই আইনটা কিন্তু আমাদের জন্য কি মানে যারা কৃষক মানুষ তাদের জন্য কি পজিটিভ ছিল এখানে। কিন্তু আগে যে আইনটা ছিল, আইনগুলো ছিল এখানে, এগুলো কিন্তু একদম কিন্তু কি মানুষের উপর কি অত্যাচার করা হয়েছে। হুম? কারণ সে খাজনা দিতে না পারলে তার জমি হারাচ্ছে। অর্থাৎ 1793 সালে যে আইনগুলো ছিল এখানে লর্ড কর্নওয়ালিসের যে আমাদের আইনগুলো ছিল 10 সালা বন্দোবস্ত বা আপনার এখানে ভূমি মানে চিরস্থায়ী বন্দোবস্ত বা সূর্যস্তার আইন এখানে এই আইনগুলো খুবই খারাপ ছিল এবং বাংলার মানুষের জন্য খুব বেশি হাহাকার ছিল এই সময়গুলো বুঝছেন খুব অভাব ছিল এখানে। তো এরপরে আমাদের কিছুটা এগুলো নিরসন হয় কবে এখানে 1950 সালে যখন ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি আইনটা আমাদের এখানে প্রচলিত হলো তখন আমাদের বাংলাদেশে যত জমিদারি গুলো আছে এগুলো আমাদের বাতিল হয়ে গেল এবং চিরস্থায়ী বন্দোবস্ত আইন তখন কি বাতিল হয়ে গেল বুঝছেন ব্যাপারটা। এবং তখন একটা মানুষের জমি ধারণ ক্ষমতা কত ছিল এখানে 375 ছিল এখানে বুঝছেন। এবং 72 সালে এটাও আমাদের বাতিল হয়ে কি 25 বিঘা পর্যন্ত জমি রাখার মানে জমির খাজনা কিন্তু মওকুফ করার কথা বলছে এখানে। জমি রাখার কথা বলেনি এখানে, এখানে বলছে রাখার কথা বুঝছেন। মানে একজনের জমি কতটুকু থাকতে পারে 375 বিঘা। কিন্তু 1972 সালে বলছে এখানে যাদের 25 বিঘা জমি আছে নরমালি এই জমির কি খাজনা মওকুফ করাবে বুঝছেন ব্যাপারটা। এরপরে বাংলাদেশ ল্যান্ড হোল্ডিং লিমিটেশনের আদেশে বাংলাদেশের ল্যান্ড হোল্ডিং এটা 1972 সালে, হ্যাঁ কার আদেশে এখানে এটা লাগবে এখানে ল্যান্ড ল্যান্ড হোল্ডিং লিমিটেশনের আদেশে 1972 সালে কোনো পরিবার বা সংস্থার মালিকানাধীন মোট জমি হচ্ছে 100 বিঘা নির্ধারণ করা হয়েছে। তার মানে ল্যান্ড হোল্ডিং লিমিটেশনের আদেশ অনুযায়ী আমাদের এখানে 1972 সালে এটা আমাদের জারি করা হয়েছে এখানে কত সালে বলতে এখানে 72 সালে 100 বিঘা জমি রাখতে পারবে এখানে। তাহলে 72 সালে একটু ভালো করে বলি বিষয়গুলো। 1950 সালে আমাদের এখানে যে আইনটা ছিল সেটা এরকম ছিল যে আপনার এখানে চিরস্থায়ী বন্দোবস্ত বাতিল করা হয়েছে এবং কি আপনার এখানে জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে এবং কি আমাদের 375 বিঘা জমি পর্যন্ত রাখতে পারবে এখানে। কিন্তু 1972 সালে এসে এটা আমাদের কি 375 থেকে 100 বিঘায় নামে যায় এখানে এত দূর রাখতে পারবে এবং 100 বিঘার মধ্যে 25 বিঘা জমি কি করে তাদের খাজনা মওকুফ করা হবে এখানে, হ্যাঁ কোনো খাজনা দিতে হবে না। আমরা কিন্তু যারা যারা মানে কৃষক আর কি আছে বাংলার যারা কৃষক আর কি তাদের কিন্তু একটা খাজনা দেওয়া হয়, বাৎসরিক খাজনা বা ট্যাক্স দেওয়া হয়, যদিও এটা প্রতি মাসে বা বছরে তোলা হয় না, কিন্তু যখন যারা জমি কেনে বা বিক্রি করে ওই সময় কিন্তু ওই জমিটার খাজনা দিয়ে বিক্রি করা হয় বা কেনা হয় বুঝছেন ব্যাপারটা। তাহলে তখন কিন্তু একবারে দেখবেন যে অনেকগুলো টাকা লাগে বুঝছেন ব্যাপারটা। আচ্ছা তাহলে 1972 সালে কিন্তু আমাদের কি হয় এখানে 100 বিঘা আমাদের আনা হয় এখানে। আচ্ছা এরপরে ভূমি সংস্কার অধ্যাদেশ এখানে ওকে অধ্যাদেশ আর কি এটা আমাদের এখানে আপনার 1984 সাল এই 1984 সালে আইনে বলছে যে প্রতি পরিবারের জন্য 60 বিঘা জমি আনা হবে এখানে। কত বিঘা? 60 বিঘা বুঝছেন। তাহলে একটু ভালো করে বিষয়গুলো মনে রাখতে হবে এখানে 84 সালে 60 বিঘা, 72 100 বিঘা আর 50 কত এখানে 75 বিঘা বুঝছেন ব্যাপারটা। আর এদিকে কোনো বিঘা টিঘা নেই। আর আমাদের এখানে 25 বিঘার হচ্ছে মওকুফ করছে কত সালে এখানে বলুন তো 72 সালে এখানে বুঝছেন। আচ্ছা এখানে আমাদের আরেকটা বিষয় আছে এখানে আপনার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা এবং ওয়ান স্টেপ সার্ভিস বাংলাদেশে মানে দেশে প্রথম চালু করে 2014 সালে। এটা হাসিনার আমলে 14 সালের 13 ডিসেম্বর চট্টগ্রাম সদর সার্কেল ভূমি অফিসে এখানে মানে আমাদের এখানে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কোথায় চালু করা এখানে কোথায় চালু করা এটা আমাদের এখানে চট্টগ্রামে বুঝছেন। পরীক্ষা আসে কিন্তু যে ভূমি ব্যবস্থাপনা কোথায় চালু করা এখানে এটা আপনাকে চট্টগ্রাম সদরে কত সালে 2014 সালে। একটু সামারাইজ করে বিষয়গুলো বলে দেয় এখানে সামারাইজ করতেছি দেখুন যারা মানে এতক্ষণ ধরে ক্লাসটা করলেন। 1793 সালে কি করলো এখানে বলুন তো এখানে চিরস্থায়ী বন্দোবস্ত পার্মানেন্ট স্টেটমেন্ট এখানে ওকে
সেটেলমেন্ট, সরি, এটা আমাদের পার্মানেন্ট সেটেলমেন্ট মেবি, হ্যাঁ সেটেলমেন্ট, এখানে পার্মানেন্ট SATTLEMENT সেটেলমেন্ট। এটা এই আইনটা করা হয়, এই আইনটাকে বলা হয় কি সূর্যাস্তের আইন বলা হয়, এখানে কি বলতে গেলে সূর্যাস্তের, দেখ সূর্যাস্তের আইন। তারপরে আপনার এখানে এটা হচ্ছে কোর্স কি লর্ড, হ্যাঁ লর্ড কর্নওয়ালিস, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা এই আর কি বিষয়। তারপরে 1793 থেকে আমরা একদম ধাম করে 1800 যাবো এখানে, হ্যাঁ 1885 মেবি না, 1885 সালে, এখানে 1885 সালে আমাদের বঙ্গীয় পর্যন্ত আইন এখানে চালু করা হয় এখানে, ওকে। এবং 1950 সালে আমাদের এটা বেশি ইম্পর্টেন্ট না, 1885টা বঙ্গীয় আমাদের রাজস্ব আইন করা এখানে, বঙ্গীয় রাজস্ব আইন, বুঝছেন, রাজস্ব আইন দ্বন্দ্বশয় বয় এখানে, ওকে, বঙ্গীয় রাজস্ব আইন এখানে। আর আপনার এখানে 1950 সালে একটা ঘোষণা করা হয়, সেটা হচ্ছে আপনার কি একজনের সর্বোচ্চ আমাদের কি 375 বিঘা জমি থাকতে পারবে এখানে, 375 বিঘা পর্যন্ত জমি থাকতে পারবে এখানে, ওকে। এবং এই আইনের আওতায় আমাদের কি হয় এখানে বলতে, আমাদের এখানে এই যে আপনার চিরস্থায়ী যে আইন হয় এখানে পার্মানেন্ট সেটেলমেন্ট, এটাকে ক্রস করা হয় এখানে। এবং আমাদের এখানে যে জমিদারি বাদ হয় এখানে, জমিদারি কি হয় এখানে, জমিদারি বাদ হয় এখানে, বুঝছেন, জমিদারিও আমাদের কি বাদ হয়ে যায়, ক্লিয়ার। এটা হচ্ছে 1950 সালে। এবং তারও আমাদের কিছুদিন পর মানে 1972 সালে, 1972 সালে আমাদের কি 25 বিঘা জমি কি আমাদের খাজনা মওকুফ করা এখানে, ওকে, 25 বিঘা মাটির এখানে। এবং সর্বোচ্চ জমি রাখতে পারবে কত এখানে বলতে 100 বিঘা, কত বিঘা, 100 বিঘা, এর বেশি রাখতে পারবে না, বুঝছেন ব্যাপারটা। তো 50 ছিল 75, 375, এখানে কি 100 বিঘা আসছে এখানে, এবং খাজনাও মওকুফ করা হয়েছে। এবং এরপরে 1984 সালে যে আমাদের আইনটা হয়েছে এখানে, 1984 সালে এখানে আমাদের এখানে বলছে 60 বিঘা সর্বোচ্চ রাখতে হবে এখানে, কত বিঘা, 60 বিঘা। এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, তো এই জন্য একটু লিখে দিলাম আলাদা করে। এবং আমাদের এখানে যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, এটা আমাদের এখানে ওয়ান স্টেপ সার্ভিস এখানে চট্টগ্রাম সদর এখানে হয়, জায়গা। আমরা কিছু এখানে এমসিকিউ সলভ করবো ইনশাআল্লাহ। এরপর আমরা এখানে কি করবো, এখানে আরো কিছু বিষয় আছে এখানে। মোট আবাদযোগ্য জমি হচ্ছে আমাদের বাংলাদেশে, দেখুন আমাদের কত, 2,25,00,000 একর এখানে, কত, 2,25,00,000 একর। আর হচ্ছে অআবাদযোগ্য এখানে কত জমি, কতটুকু বলতে এখানে আমাদের অনাবাদযোগ্য এখানে, যাই হোক আমরা যেভাবে বলি এখানে, মানে অযোগ্য আবাদ এখানে, হ্যাঁ চাষের অযোগ্য জমি এখানে, চাষের অযোগ্য জমি, এটা হচ্ছে আপনার এখানে 1,25,00,000 একর এখানে, 25,00,000 একর, বুঝছেন। এটা হচ্ছে আমাদের চাষের আবাদ যোগ্য নয় এখানে, বুঝছেন ব্যাপারটা, এতগুলো জমি এখানে। তো এটা পরীক্ষায় বেশি আসে, এটাও আসে আর কি, যে 2000 মানে আপনার মোট আবাদযোগ্য জমি কত এখানে, 2,25,00,000 একর এখানে। যদিও এটা এখন রিসেন্টলি একটু কমছে, ওকে। তারপরে এগুলো একটু পড়বেন যে কৃষি প্রতি আবাদি জমি এখানে 1.26 একর। তো মাথাপিছু জমি হচ্ছে আমাদেরকে 0.05 একর মাথাপিছু জমি এখানে, ওকে। মাথাপিছু কৃষি জমি এখানে, এবং মাথাপিছু জমি হচ্ছে আমাদের 0.25 একর এখানে। তাহলে কৃষি জমি একটা হবে, এবং আপনার এখানে যে জাস্ট জমি এখানে আরেকটা কিন্তু এখানে, বুঝছেন, যেগুলো আবাদযোগ্য আর কি। আর মাথাপিছু আবাদি জমি হচ্ছে কতটুকু এখানে বলতে, এখানে 100 মানে 0.15 একর এখানে, জায়গা। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে এমসিকিউ গুলো সলভ করবো ইনশাল্লাহ। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থাপনা কে প্রবর্তন করে, এখানে লর্ড কর্নওয়ালিস, এটা তো আমরা জানি, এটা তো 22তম বিসিএস আছে, এবং কি এনএসআই এর কোশ্চেন আছে এখানে। চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন হয় এখানে, দেখুন এটা আমাদের কি 1893, এটা কি 1805, 1796, এবং কি 1793, তার মানে 1793 থেকে বেস্ট অপশন আর কোথাও নেই, এটাই তো নাকি, 93 একটাই আছে 1700। এটা দেখুন আমাদের এখানে 34তম বিসিএস এবং 10তম বিসিএস এর কোশ্চেনটা আছে, এবং খুলনা ভার্সিটিতে আছে। চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী করা হয় কিনা, যারা রাজস্বকে বলা হয় এখানে, কি বলে এখানে, রাজস্বকে চিরস্থায়ী করা হয়, মানে তারা শুধু যারা কৃষক ছিল, মজুরি ছিল, তাদের উপর কি আমাদের এখানে এই অন্যায় করছে আর কি, বুঝছেন ব্যাপারটা। সূর্যাস্তের আইনটা আমাদের কবে চালু হয় এখানে বলতে, এখানে 1793 সালে, ক নম্বর। কারণ এই সূর্যাস্তের আইন যেটা, সেটাকে বলে কি আমাদের পার্মানেন্ট সেটেলমেন্ট বলা হয়, মানে যেটা আমাদের এখানে চিরস্থায়ী থাকবে, ওকে। তাহলে রাজস্ব খাতের যে আইনটা, সেটা আমাদের কি পার্মানেন্ট সেটেলমেন্ট ছিল আর কি, জায়গা। বঙ্গীয় পর্যন্ত আইন কবে হয় এখানে, দেখুন
বঙ্গীয় প্রজাতন্ত্র আইন হচ্ছে আমাদের কি চিরস্থায়ী আইনের পরে হয়, এটা আমাদের 1885 সালে, এখানে কত সালে, 1885 সালে। এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছে। হ্যাঁ, এটা আসলে আমার ইউনিভার্সিটি, আমি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি বা এখনো করতেছি অবশ্য। তারপর বলছে স্পেশাল কমিটি অন দ্য ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনেন্সি বিল 1948 এর চেয়ারম্যান কে ছিল, এটা আমাদের পড়তে হবে একটু। যদি আমি বললাম না এখানে যে আমাদের এর চেয়ারম্যান ছিল আসলে একে ফজলুল হক, এখানে ওকে, এটা আমাদের যদি আমি এখানে বলিনি, একে ফজলুল হক ছিল আমাদের এখানে চেয়ারম্যান ছিল, একে কি আমাদের ফজলুল হক, বুঝছেন ব্যাপারটা, এটা আমাদের পড়তে হবে এখানে একে ফজলুল হক কে ছিল এখানে। আপনার এখানে যে ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনেন্সি বিল, এখানে এর ছিল একে ফজলুল হক ছিল, এটা পড়ে নেবেন, এটা দশম বিজিএস যারা আসছে আমাদের বিজিএস পরীক্ষা দেবেন তাদের জন্য আর কি। পূর্ববঙ্গ জমিদারি দখল এবং প্রজাতন্ত্র আইন মানে অ্যাটেস্ট অ্যাকুইজিশন অ্যান্ড টিনেন্সি অ্যান্ড, এটা কবে হয় বলুন তো এখানে আপনার, এটা হচ্ছে আমাদের 1950 সালে এখানে হয়, এটা 13তম বিসিএস আছে, পদ্মা সেতুর আছে এখানে, আবার কি প্রাথমিক বিদ্যালয় আছে এখানে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একটু ভালো করে একটু করবেন দেখবেন একটু। হ্যাঁ, তাহলে আমাদের এখানে পূর্ববঙ্গ জমি দখল এটা আমাদের কবে হয় এখানে বলুন তো এখানে 1950 সালে। জমিদারি প্রথা কবে বিলুপ্ত হয় এখানে, দেখুন জমিদারি প্রথা হচ্ছে 1950 সালে বিলুপ্ত হয় এখানে, এটা তো বললাম। কারণ যখন আমাদের এখানে চিরস্থায়ী মানে যেটা আর কি হয় মানে পূর্ববঙ্গ জমিদারি দখল এবং প্রজাতন্ত্র আইন যখন পাশ হয়, ওকে, তখনই আমাদের কিন্তু এইটা আপনার এখানে বিলুপ্ত হয় জমিদারি প্রথা বা আপনার চিরস্থায়ী বন্দোবস্ত বিলুপ্ত হয়। কত সালে, এই একই কোশ্চেন দিয়েছে আবার দেখুন এখানে, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত অবসান ঘটে, 1950 সালে আমাদের ঘটে, এই যে 9 নম্বর কোশ্চেনটা দেখুন, বুঝছেন ব্যাপারটা। যারা অ্যাডমিশন টেস্টে আছেন তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে কত বিঘা জমি পর্যন্ত খাজনা মওকুফ করা হয় এখানে, 25 বিঘা, কত বিঘা, 25 বিঘা। 1972 সালে ভূমি সংস্কারের কৃষি জমির মালিকানায় সর্বোচ্চ সীমা কত রাখা হয় এখানে, 72 সালে, 72 সালে কিন্তু আমাদের 100 আনা হয়েছে, ওকে। এবং আপনাদের এখানে 1950 সালে যেটা হয় সেটা আমাদের কি এখানে 375 করা এখানে, তো 375 বিঘা, বুঝছেন ব্যাপারটা। আচ্ছা, আর 72 কি 100 বিঘা। বাংলাদেশের সর্বশেষ ভূমি অর্ডিন্যান্স কোনটা এখানে, দেখুন আমাদের 1984 সালের পর আর কোনো কিছু হয়নি, কিন্তু আমি বললাম তো এখানে এখানে একটা আমাদের 2014 সালে হয়েছে, সেটা কিন্তু আমাদের এখানে কি একটা স্টেপ পাস হয়েছে এখানে, বুঝছেন, মানে ভূমি বিষয়ে কোনো কথা হয়নি এখানে। 1984 সালে ভূমি সংস্কার অধ্যাদেশে অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ কত বিঘা জমি থাকবে এখানে, 60 বিঘা, কত বিঘা, 60 বিঘা। দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থা কোথায় চালু হয় এখানে, এখানে চট্টগ্রামে, ওকে, চট্টগ্রামে আমাদের এখানে বেসরকারি শিক্ষক নিবন্ধনের কোশ্চেনটা আছে। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমি কতটুকু এখানে, 2,25,00,000। 40 বিসিএস, 26 বিসিএস এবং কি 11তম বিসিএস এই কোশ্চেনটা আসছে, বারবার রিপিট হচ্ছে। বাংলাদেশে চাষের অযোগ্য জমি কতটুকু, 1,25,00,000, এই যে আমাদের গ নম্বর অ্যান্সার কাটা হচ্ছে। আচ্ছা, বাংলাদেশের মাথাপিছু আবাদি জমি কতটুকু, দেখুন আমাদের মাথাপিছু আবাদি জমি এখানে কত, 0.15 একর এখানে, এটা একটু আমাদের 4টা পড়তে হবে। তো আজকে আমরা একটু যে ফসল উৎপাদন নিয়ে কথা বলবো এবং এরপরে আমাদের এটা 2 দিন লাগবে একটু, ওকে। তো আমরা একটু জাস্ট আজকে দেখবো এবং পরের দিন আরেকটু দেখবো এখানে। দেখুন আমাদের বাংলাদেশের ফসল, আমরা যারা মোটামুটি বাজারে গেছি তারা আমরা জানি যে আমরা শীতকালে, বিশেষ করে আমাদের এখানে শীতকাল বলতে আমাদের এখানে ওই আপনার আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত এখানে, ওকে, এই সময়টা আর কি, দেখবেন যে আপনার এখানে ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, সিম, হ্যাঁ, তারপরে আমরা এখানে লাউ, টমেটো, আলু, এগুলো কিন্তু আমাদের পাই এখানে, বুঝছেন ব্যাপারটা। তো এই বাংলাদেশের এই যে আমরা জলবায়ুর উপর ভিত্তি করে আপনার এখানে সারা বছর 2টি মৌসুমে ভাগ করছে, কটা মৌসুমে, 2টা মৌসুমে। একটাকে বলা হচ্ছে রবি মৌসুম বলা এখানে, আর একটাকে বলা এখানে আমাদেরকে খরিফ মৌসুম বলা এখানে, বুঝছেন ব্যাপারটা। কি বললাম, একটাকে হচ্ছে রবি মৌসুম বলা এখানে, কি মৌসুম, রবি মৌসুম। এর কি হচ্ছে বারবার, এটা খুবই ডিস্টার্ব একটা। আর এটা আমাদের খরিফ মৌসুম, ওকে। আচ্ছা, এই যে রবি মৌসুমটা কবে হয় বললাম এখানে, দেখুন শীতের মধ্যে কিন্তু থাকবে এখানে, তাহলে আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত। আপনি যেখানে বাংলার মাসগুলো একটু হিসেব করেন, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পুষ, মাঘ, ফাল্গুন, ওকে, কার্তিক, অগ্রহায়ণ, পুষ, মাঘ, ফাল্গুন। তার মানে এই যে মাসটা আমাদের এখানে যেটা দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের কিন্তু শীতের মাসে বলছে, ওকে। মোটামুটি আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পুষ, মানে এখানে হালকা একটু মানে শীত পড়ে আর কি, যদিও কার্তিকে মানে আশ্বিন অত পড়ে না। তারপর তো আমাদের এখানে ওই সময় কিন্তু আমাদের এখানে এই যে রবি শস্যগুলো পাওয়া যায় এখানে, ওকে। আচ্ছা, এই সময় আমাদের এই সময়টাকে হচ্ছে রবি মৌসুম বলা এখানে। আর এই সময় আমাদের এখানে ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, সিম, টমেটো, আলু, এগুলো পাওয়া যায় এখানে, ওকে।
তো রবি মৌসুমটা কোনটা এখানে শীতকালীন আর কি, ওকে। এবং এছাড়াও আমাদের এই সময় কি হয়, বোরো ধান এখানে হয়, কি হয়, বোরো ধান। তারপর আপনার এখানে আসলে বোরো ধানটা আসলে আমার মনে হয় ইরি ধানটা অ্যাকচুয়ালি, আমি এখানে যতটুকু মানে ভাবলাম আর কি, বোরো ধান, গম, ডাল এবং সরিষা। কারণ এই বোরো ধানটা হচ্ছে পানি সেচ দেওয়া লাগে, ওকে। মানে আমাদের এখানে নলকূপ থেকে মানে পানি, বা এখানে যেখান থেকে মানে ডিপ থেকে বা আপনার মোটর থেকে পানি দেওয়া লাগে এখানে। তারপরে এটা পরীক্ষার জন্য আসে যে আমাদের এখানে রবি মৌসুমি কোনটা, এখানে বোরো ধান মানে এটা আসে কিন্তু, ওকে। আর খরিফ হচ্ছে আমাদের এখানে জাস্ট গরমের সময়, বা এখানে চৈত্র থেকে ভাদ্র মাস এখানে, ওকে। চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত আমাদের এখানে এটা খরিফ মৌসুমি বলা, এখানে এটা আমরা নর্মালি বুঝবো, এখানে খরিফ মানে শুকনো মৌসুম আর কি। কারণ এই সময়টাও মোটামুটি আর কি চলে আর কি, ওকে। এবার হচ্ছে আমাদের খাদ্য শস্য নিয়ে কথা বলবো। দেখুন, বাংলাদেশের শতকরা ৮০% জমিতে খাদ্যশস্য উৎপাদন করা, এখানে কত ভাগ, ৮০% জমিতে। এর মধ্যে ৭০% আমাদের কি হয়, এখানে আমাদের এখানে ধান উৎপাদন করা হয়, কি এখানে ধান উৎপাদন, বুঝছেন ব্যাপারটা। উৎপাদিত শস্যগুলোর মধ্যে ধান, গম, ভুট্টা, ডাল, তেল বীজ, এগুলো আমাদের কিন্তু বেশি হয় এখানে। এখন আমাদের দুটো এখানে কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো হচ্ছে আপনার, বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কাকে, বলতো আমাদের এখানে বরিশালকে। মানে সারা বিশ্বের মানে রুটি ঝুরি কাকে বলা হয়, তাহলে আমাদের এখানে বাংলাদেশের রুটি ঝুরি বলা হয় কেনটাকে, নওগাঁকে, বুঝছেন ব্যাপারটা। আর যে আমাদের বাংলাদেশ না থেকে যে আমাদের বিশ্ব বলতো, তাহলে কি বলতাম এখানে আমরা, ইউক্রেন বলতাম, এখানে কি বলতাম, ইউক্রেন, ওকে। তো ইউক্রেনকে কি বলা হয় এখানে, আমাদের রুটি ঝুরি বলা হয় এখানে, এটা বিশ্বের। আর আমাদের দেশের কথা বলেন তাহলে আমাদেরকে নওগাঁ। কারণ কি জানেন, এই নওগাঁতে আমাদের সবচেয়ে বেশি রাইস মিল আছে, মানে আমাদের এখানে ধান কলগুলো আছে, এখানে কি আছে, ধান কল, ক্লিয়ার। আমরা স্টেপ বাই স্টেপ যাবো, তখন আমরা এখানে বিষয়গুলো দেখবো আর কি। আচ্ছা, তো আমি ধান নিয়ে একটু কথা বলি, এখানে আমাদের দেওয়া আছে ধান বাংলাদেশের একটা প্রধান খাদ্যশস্য। দেখুন, খাদ্যশস্য, শস্য বলতে এক জিনিস, খাদ্য মানে যেটা আমরা মানুষ খায় আর কি, বুঝছেন। আচ্ছা, মূল্য পরিমাপে কৃষি পণ্যের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় ধান এখানে, তার মানে বাংলাদেশ সবচেয়ে বেশি কি উৎপাদিত হয় এখানে, ধান এখানে, তার মানে ৭০% ধান উৎপাদিত হয় এখানে। এটা আমি একটু লিখে দিচ্ছি, তাহলে বাংলাদেশে কত পার্সেন্ট ধান উৎপাদন হয়, ৭০% এখানে, ওকে। চাষের সময়ের উপর ভিত্তি করে বাংলাদেশের ধানকে ৩ ভাগ করা হয়, একটা আমাদের কি আউশ, আমন এবং বোরো। যারা আউশ ধান চেনেন না, একটু বলি, আপনার দাদা বা যদি নানা বেঁচে থাকে তাদের কাছ থেকে একটু শুনে নেবেন, যে আমরা আগের সময়ে যে আমি আসলে শুনছি আমার দাদার থেকে, আগের সময় অ্যাকচুয়ালি আমাদের ধানগুলো যে মানে ধানের যে মুষ্টি আছে না, মুষ্টি করে জমিতে মানে বপন করতো আর কি, ওকে, বুনতো আর কি। আর ওখান থেকে আমাদের একটা কি ধান পেতাম, কিন্তু আউশ ধানের ফলন খুব কম হয়, এটা বাংলাদেশে বর্তমানে উঠে গেছে, ওকে। তো এখন আমাদের মূল্য আমাদের আমন ধান এবং কি বোরো ধানটা আমাদের আবাদ হয়, ক্লিয়ার ব্যাপারটা। বাংলাদেশের প্রধান ধান হচ্ছে আমাদের বোরো এখানে, ওকে। তাহলে বোরো মানে আমাদের এখানে যেটা আমরা এই যে আমনের পর যেটা লাগাই আর কি, মানে যেটাকে আমাদের মানে চাষ মানে পানি সেচ দেয় আর কি, ওকে। বাংলাদেশের প্রধান হচ্ছে আমাদের ধান হচ্ছে কি বোরো এখানে, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, 3 স্টার দিবেন এখানে এটা, যে বাংলাদেশের প্রধান হচ্ছে আমাদের ধান হচ্ছে কি বোরো। আরে আল্লাহ, এটা কি হচ্ছে বারবার, বাংলাদেশের প্রধান ধান হচ্ছে আমাদের কোনটা, এখানে বোরো, এটা একটু স্টার দিলাম। আচ্ছা, এখানে আমরা একটু দেখি, এখানে আমাদের এই যে আউশ ধান, যদি এটা বিষয়ে আমাদের বেশি পড়তে হবে না, কারণ আমাদের এখানে এটা মানে এখন আর চলে না। আউশ ধান চৈত্র বৈশাখে বুনে আষাঢ় শ্রাবণে কাটা হয় এখানে, ওকে। জাস্ট বোনা এবং কাটা হয়, বুঝছেন ব্যাপারটা। চৈত্র বৈশাখে মানে আমাদের গরমের সময় মেইনলি এখানে বোনা হয়, এবং কি বৃষ্টির সময় এটা কাটা হয়। এবং দেখুন, আমন ধান হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে রোপা আমন, বোনা আমন, এখানে বাওয়া আমন এখানে, ওকে। রোপা আমন, বোনা আমন এবং কি আমাদের এখানে বাওয়া আমন এখানে। রোপা আমন চারা প্রস্তুত করে সেই চারা রোপণ করা হয় এখানে, মানে রোপা আমনটা আসলে কেমন কি জানেন, এই যে এবার এখন যেটা লাগাচ্ছে আর কি জমি, মানে প্রথমত কি করা এখানে, চারাকে প্রস্তুত করা এখানে এবং সেই চারা রোপণ করা, এবং ওকে। ওই ধান জ্যৈষ্ঠ আষাঢ় মাসে মানে এখন বোনা হচ্ছে এখানে, এখন আমরা কি হচ্ছে বুনতেছি এখানে, মানে আপনার এখানে সরি এখন না, মানে আরো একটু আগেই করা হয়েছে এখানে এটা। এবং শ্রাবণ ভাদ্র মাসে মূলত জমিতে রোপণ করা এখানে, মানে এটা একবার বিছন করা হয়, বিছন মানে বোঝেন ধান থেকে যেটা আর কি হয়, এরপরে জমিতে লাগানো হয়। এবং তারপরে আপনার এখানে কি অগ্রহায়ণ এবং পুষ মাসে অর্থাৎ শীতের সময়টা কাটা হয় এখানে, তাই না। আমাদের যে এখন যেটা ধানটা লাগানো হচ্ছে আর কি, মানে এখন বলতে আমি যে সময় ভিডিও করছি, এটা আপনার এখানে মানে অগাস্ট আর কি, ওকে। এই সময় কিন্তু আমরা কিন্তু আমন ধান লাগাচ্ছে মানুষ, তাই না। আর এই ধানটা কিন্তু আমাদের এখানে কি পুষ মাসে, মানে আপনার এখানে শীতের সময় কিন্তু কাটা হয়। আমরা গ্রামে থাকতে, যখন গ্রামে ছিলাম, তখন আমরা কি করতাম, এই যে এই ধানটা কাটার পর ধানের যে লাড়াটা আছে না, এটা কেটে আমরা আগুন জ্বালাতাম, আগুন জ্বলে পাথারের মধ্যে কি করতাম, মানে মাঠের মধ্যে, মানে শীতের সময় মানে বসে থাকতাম আর কি, আড্ডা দিতাম, বুঝছেন ব্যাপারটা। আচ্ছা, তো এটা মনে থাকবে এভাবে, যে যারা গ্রাম থেকে মেইনলি আসলে আসছেন, ম্যাক্সিমাম গ্রাম থেকেই পড়াশোনা করে বেশি,
যাই হোক মানে সব জায়গাতেই পড়াশোনা, কিন্তু গ্রাম থেকে ছেলেপেলে বেশি একটু মানে অ্যালার্ট থাকে আর কি পড়াশোনার প্রতি, যারা পড়ে আর কি। আর যারা শহরে তারা মোটামুটি অ্যাভারেজলি ভালোই সবাই কিছু করে। যাই হোক আমাদের এখানে অগ্রহায়ণ বা পুষ মাসে এটা কাটা হয় এখানে, বুঝছেন ব্যাপারটা। এবং আমাদের নবান্নের প্রথম দিন পহেলা, মানে অগ্রহায়ণের 15ই নভেম্বরকে বলা হয় কি এখানে জাতীয় কৃষি দিবস বলা হয় এখানে। এবং নবান্নের প্রথম দিন এখানে, ওকে, নবান্নের প্রথম দিন ক্লিয়ার, পহেলা বৈশাখ। তাহলে পহেলা বৈশাখকে জাতীয় কৃষি দিবস অথবা অগ্রহায়ণ মাস, ওকে। আবার এখানে আপনার এখানে 15ই নভেম্বরকে, মানে যদি আপনি ইংলিশে বলেন তাহলে 15ই নভেম্বর, আর যদি বাংলায় বলেন তাহলে আমাদের পহেলা বৈশাখ, বুঝছেন, মানে পহেলা আর কি, পহেলা অগ্রহায়ণ এখানে ক্লিয়ার। মানে নবান্নের প্রথম দিন হচ্ছে আমাদের পহেলা অগ্রহায়ণ, এটা আমাদের এখানে 15ই নভেম্বর। এই সময়টাকে আবার কি বলবো এখানে জাতীয় কৃষি দিবস বলবো এখানে। পরীক্ষা আসে যে আমাদের এখানে জাতীয় কৃষি দিবস কবে হয় এখানে, এটা হচ্ছে অগ্রহায়ণ, মানে পহেলা অগ্রহায়ণ এখানে, এবং আমাদের 15ই নভেম্বর, বুঝছেন ব্যাপারটা। তো দেখুন আমাদের এখানে একটা যে ধান মাড়াই করা একটা মেশিন আছে এখানে, পাওয়ার থ্রেসাস বলা হয় এটাকে, কি বলে এখানে পাওয়ার থ্রেসাস বলা হয়। আচ্ছা, বোরো ধানের ফলন এখানে দেখুন, এই বোরো ধানটা আসলে আমাদের এখানে এর ফলন হয় বসন্তকালে, কবে হয় বসন্তকালে। আর এটা আমাদের লাগা হয় মেইনলি আমাদের শীতের সময় মেইনলি লাগানো হয়, বুঝছেন ব্যাপারটা। আচ্ছা, এই সময় বৃষ্টিপাত খুব কম হয়, বোরো ধান সেচের উপর নির্ভর করে এখানে। তার মানে বোরো ধান আমাদের কি করতে হয় এখানে, জমিতে পানি সেচ করা হয়, ডিপ বা যারা এখানে আপনার পানি সেচার যে ওয়েগুলো আছে এখানে সেলো দিয়ে, ওকে। বাংলাদেশে পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কৃষিখাতে, তার মানে বাংলাদেশের চাহিদা মানে পানির যে চাহিদাগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি আমাদের কোথায় লাগে এখানে বলতো, কৃষিখাতে লাগে এখানে, বুঝছেন। উৎকৃষ্ট মানের ধান হিসাবে বরিশাল ও পটুয়াখালীর বালাম, তার মানে এখানে বালাম ধান কোথাকার বলতো আমাদের এখানে বরিশাল এবং পটুয়াখালীর। দিনাজপুরে হচ্ছে আমাদের কাটারি ভোগ এখানে, এই দিনাজপুরে কাটারি ভোগ ধানটা ভালো, খুব ভালো। দিনাজপুরের লোকও অবশ্যই ভালো আমার মনে হয়। ময়মনসিংহের বিরই, হ্যাঁ ময়মনসিংহের বিরই, এবং কি নোয়াখালীর হচ্ছে নোয়াখালী কুমিল্লার হচ্ছে কি কালিজিরা, ওকে। নোয়াখালী হচ্ছে কালিজিরা ধান, এটা অনেক অস্থির একটা ধান এবং চিকন অনেক, হ্যাঁ, মানে এটা ভাতটা অনেক টেস্টি হয়, যারা খাইছেন তারা বুঝতে পারছেন। তাহলে নোয়াখালী ও কুমিল্লার হচ্ছে কালিজিরা এবং চিনি গুঁড়া, এখানে চিনি গুঁড়া, অর্থাৎ কুমিল্লার হচ্ছে চিনি গুঁড়া, মানে এটা আরো চিকন, ওকে, অনেক ভালো আর কি, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে আমাদের একটু এটা মনে রাখতে হবে এখানে যে আপনার এখানে বরিশাল এবং পটুয়াখালী হচ্ছে বালাম। বরিশালের ধানটা মনে রাখতে হবে বতে বালাম বতে বরিশাল, বতে বালাম বতে বরিশাল এখানে, ওকে। দিনাজপুর আমার যেহেতু অঞ্চলটা হচ্ছে দিনাজপুরের দিকে বাসা আমার, তার মানে দিনাজপুর কাটারি ভোগ এটা আমি জানি নর্মালি। ময়মনসিংহ হচ্ছে বিরয়, নোয়াখালী কুমিল্লা হচ্ছে আমাদের কি, দেখুন কুমিল্লার লোক একটু মানে বেশি একটু মানে আর কি যে আপনার ভালো মন্দ খাওয়ার বিষয়ে বেশি এক্সপার্ট, বুঝছেন ব্যাপারটা। দেখবেন এটা খেয়াল করে দেখবেন, যারা কুমিল্লার লোকের সাথে আসেন আর কি তারা দেখবেন যে কুমিল্লার লোক খাওয়া বিষয়ে এক্সপার্ট। ও যাই হোক না কেন খাবে, ভালো ভালো খাবে আর কি, এটাই উচিত সবারে। তো এই যে এটা দিয়ে মনে রাখছি আমি এখানে চিনি গুঁড়া বা এখানে কালিজিরা, এটা হচ্ছে আমাদের এখানে কুমিল্লায়, ওকে। নোয়াখালী এবং কুমিল্লা, যেহেতু নোয়াখালী এবং কুমিল্লা হচ্ছে কি বলতো আমাদের এখানে কালিজিরা এবং কি চিনি গুঁড়া, বুঝছেন। এবং আরেকটা আমাদের এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নওগাঁ জেলায় সবচেয়ে বেশি চাল কলা এখানে আছে, এই জন্য কি বললাম এখানে নওগাঁ জেলায় সবচেয়ে বেশি কি আছে, চাল কলা আছে এখানে, এই জন্য এই নওগাঁ জেলাকে আমরা কি বলি এখানে বলুন তো, রুটির ঝুড়ি বলি এখানে, কি বলি রুটির ঝুড়ি। এই যে এখানে নওগাঁ জেলায় সবচেয়ে বেশি চাল কলা আছে বিধায় আমরা নওগাঁ জেলাকে আর কি রুটির ঝুড়ি বলি, তার মানে এখান থেকে মেইনলি আমাদের কি এখানে উৎস আর কি, ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, তো এরপরে আমরা জাস্ট একটু দেখবো হচ্ছে আপনার এখানে এই আটা দেখতে পারি, এখানে আমরা গমটা দেখতে পারি এখানে, বলছে এখানে গম বাংলাদেশের দ্বিতীয় খাদ্যশস্য এখানে, ওকে। তো ডাল, এটা ডাল হচ্ছে আমাদের এখানে শস্যের মধ্যে মুগ, তারপর এখানে মসুর, ছোলা, খেসারি, এগুলো জানি আমরা এখানে। তেল বীজের মধ্যে সরিষা, তিল, তারপর এখানে তিসি, রেডি, এগুলো আমাদের আছে এখানে, যাই হোক আমরা পড়লাম এখানে। এখন আমরা দেখবো অর্থকারী ফসল এখানে। অর্থকারী ফসল বলতে আমরা কি বুঝি, দেখুন অর্থকারী ফসল মানে যেগুলো থেকে আমরা টাকা একদম ডিরেক্ট পাই এখানে, মানে বিক্রি করে টাকা পাই। যেমন মানে আপনার এখানে অর্থকারী ফসল হচ্ছে আপনার এখানে পাট, চা, আলু, আখ, তামাক, রেশম, তারপর রাবার, তুলা, এগুলো হচ্ছে আমাদের অর্থকারী ফসল। তার মানে অর্থকারী ফসল কোনগুলো আমাদের পরীক্ষা আসতে পারে এটা আমরা পড়বো এখানে। তো বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল হচ্ছে আমাদের পাট। তাহলে আমাদের পরীক্ষা আসে যে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটা, এখানে পাট। তো পাট হচ্ছে আমাদের এখানে বাংলাদেশের প্রধান কি বলতে অর্থকারী ফসল এখানে, ওকে। বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল হচ্ছে আমাদের কি পাট, ক্লিয়ার। পৃথিবীর প্রায় 1/3 পাট উৎপাদন করে এখানে, তার মানে পৃথিবীর প্রায় 1/3 পাট বাংলাদেশ হয়, তার মানে পৃথিবীতে যতগুলো পাট হয় তার মধ্যে 3/1 হচ্ছে বাংলাদেশ হয় এখানে, 3/1 কোথায় বাংলাদেশ হয় এখানে। বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে পাটকে সোনালী আঁশ বলে, আমরা জানি সবাই
যে বাংলাদেশের সোনালী আঁশ হলো পাট, বা বাংলাদেশকে বলে সোনালী আঁশের দেশ বলা হয় এখানে, বুঝছেন ব্যাপারটা? তো পাট মেইনলি আমাদের 4 প্রকার, এগুলো আমাদের লাগে, যে দেশি পাট যেটা তোষা, কেনাপ এবং কি মেস্তা। এর পরীক্ষা লাগে যে দেশি আমরা তোষা জানি, কেনাপ এবং কি মেস্তা, এই চারটে হচ্ছে আমাদের পাটের প্রকারভেদ এখানে, বুঝছেন? ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর এগুলো তো আমাদের পাট সবচেয়ে বেশি হয়, বা পাট বলাই আছে এখানে। ওকে, এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না, আসে জামালপুরটা আসে এখানে, যে জামালপুর মানে কোথায় পাট বেশি মানে আসে, মানে উৎপন্ন হয় এখানে, এটা পরীক্ষা আসে। জামালপুরটা বিশেষ করে মনে রাখবেন, জামালপুর। ওকে, জামালপুর মনে রাখবেন। তারপর এখানে আপনার কিশোরগঞ্জ মনে রাখবেন, বুঝছেন ব্যাপারটা? টাঙ্গাইল মনে রাখবেন, এটা টাঙ্গাইল এইভাবে মনে রাখবেন যে টাঙ্গাইল, যেহেতু আমাদের এখানে শাড়ি সবচেয়ে বেশি, আমাদের ভালো শাড়ি টাঙ্গাইলে কিন্তু পাওয়া যায়, কি যেন বলে একটা শাড়ির নাম। তো এখানে এই পাট থেকেও মেইনলি কিন্তু শাড়ির কিন্তু কিছু কাঁচামাল তৈরি করা হয়, বুঝছেন ব্যাপারটা? তো এই যে আমাদের এই জন্য টাঙ্গাইল, তারপর জামালপুর এবং কিশোরগঞ্জ, এই কথা মনে রাখবেন এখানে। এবং দোআঁশ মাটিতে আমাদের পাট চাষ সবচেয়ে বেশি এখানে। তাহলে পাট কোথায় সবচেয়ে বেশি হয় এখানে? দোআঁশ মাটিতে এখানে। পরীক্ষা আসে যে পাট চাষ কোথায় সবচেয়ে বেশি হয় এখানে, বা পাট চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি কোনটা এখানে? এটা হচ্ছে আমাদের দোআঁশ মাটি। এখানে আমাদের দোআঁশ মাটি, ক্লিয়ার? আষাঢ় শ্রাবণ মাসে মেইনলি আমাদের পাট কাটা হয় এখানে, মানে মানে পাটটা আসলে কখন করা হয়? কারণ যখন বৃষ্টি হয় বা বন্যা হয় এরকম টাইমে। কারণ পাটটাকে পচানো লাগে, ক্লিয়ার করা লাগে, পচানো লাগে, এবং পচিয়ে কিন্তু আমাদের পাট থেকে আমাদের কি করা গেলে পাটের মানে এটাকে আলাদা করা লাগে। ওকে, এখানে বলছে যে এছাড়াও বাংলা যখন আমাদের বৃষ্টি হয় না, যে বৃষ্টি না হয়, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে পাট গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট আছে এখানে, সেখানকার বিজ্ঞানীরা রিবন রেডিং নামে একটা কি করছে বলতে, আমাদের এখানে পদ্ধতি আবিষ্কার করছে এখানে, কি এখানে রিবন রেডিং। পাটের হচ্ছে সালকরণ এখানে, মানে পাট থেকে সালগুলো কি করবে, দূরীভূত করবে এখানে। ওকে, ব্যাপারটা বুঝছেন? এবং একটি একটি কাঁচা পাটের গাইডের ওজন আমাদের কি 4.5 মণ। কত মণ? 4.5 মণ। এটা বিশেষ কোশ্চেন। এটা একটা পাট মানে একটা হচ্ছে কাঁচা পাটের গাইডের যে ওজন আছে আমাদের 4.5 মণ এখানে, 4.5 মণ। আমরা মোটামুটি আজকে এই পর্যন্ত পড়বো। ওকে, আমরা চাতে নেক্সট দিন দেবো, এবং আমরা আজকে এখান থেকে যে এমসিকিউ গুলো পড়লাম একটু জাস্ট দেখাবো এখানে আপনাকে। একবার করে দেখুন এখানে, কৃষির রবি মৌসুম কোনটা এখানে বলতো? রবি মৌসুম বললাম না এখানে, যে আপনার এখানে কার্তিক থেকে ফাল্গুন, এটা 42 বিশেষ আছে। ওকে, আর একটা পরীক্ষা আছে এখানে। রবি শস্য বলতে কি বুঝি আমরা এখানে? এটা আসলে আমাদের শীতকালের কিন্তু একটা ফসল, তাই না? এখানে শীতকালের এখানে ফসল, এটা আমাদের এখানে উইন্টার ক্রপস বলতে পারেন এখানে। কোনটি রবি শস্য নয়? কচু। কচু কিন্তু দেখবেন আমরা মোটামুটি সবসময় কচু হয় এখানে, তুলা উন্নয়ন কর্মকর্তা আছে। কোন জেলাকে শস্য ভান্ডার বলে? দেখুন, শস্য ভান্ডার বলা এখানে আমরা বরিশালকে। কাকে বলবো? এটা শিক্ষক নিবন্ধন আছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে। রুটির ঝুরি বলা হয় কাকে? নওগাঁকে, এবং এটাও শিক্ষক নিবন্ধন আছে। এবং দেশ যদি বলে এখানে, সেটা আমাদের কি হবে এখানে? ইউক্রেন হবে এখানে, বুঝছেন? মূল্য পরিমাপে বাংলাদেশে কোন কৃষি পণ্য সবচেয়ে বেশি উৎপাদিত হয় এখানে? সবচেয়ে হচ্ছে ধান, মূল্য পরিমাপে। ওকে, ধান হচ্ছে আমাদের এখানে 70% উৎপন্ন হয় এখানে। কত পার্সেন্ট? 70%। 80% জমির মধ্যে, আবাদি জমির মধ্যে, মানে আবাদি এর মধ্যে 70% কি হয় এখানে? ধান হয় এখানে। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোনটা বলতে? এখানে আমন, ইরি, আউশ নাকি বোরো? আসলে বোরো ধানটা এখানে। হ্যাঁ, কোন ধানটা এখানে? বোরো ধানটা। বোরো ধান সবচেয়ে বেশি আবাদ হয় এখানে। এটা 37তম বিশেষ যে কোশ্চেনটা আছে। পার্সেন্টেজ অফ টোটাল arable area where rice is grown in Bangladesh, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা 70%। বললাম না, বাংলাদেশের ধান চাষ করা হয় কতটুকু অংশ এখানে? 70%। ওকে, এর প্রাথমিক বিদ্যালয় আছে, এবং আমাদের এখানে আইবিবি মানে এল ব্যাংকে আছে এখানে। বাংলাদেশের রোপা আমন কাটা হয় কখন? রোপা আমন এখানে দেখুন, রোপা আমন হচ্ছে আমাদের এখানে অগ্রহায়ণ এবং পুষ মাসে কাটা হয় এখানে। ওকে, তো আমনটা মনে রাখলে হবে, আমন ধানটাই আমাদের এখানে অগ্রহায়ণ থেকে পুষ মাসে কাটা হয় এখানে, বুঝছেন? আর অগ্রহায়ণ থেকে মানে শীতের সময় এখানে। এছাড়া কিন্তু আমার কোথাও আর শীত নেই এখানে দেখুন, পৌষ মাসে আমাদের শীতের সময়। ওকে, এই সময় কাটা হয় এখানে অগ্রহায়ণ পুষ। কারণ এই মাসগুলো দুটো করে, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, অগ্রহায়ণ পুষ মাঘ ফাল্গুন এখানে। ওকে, কিন্তু পুষ মাসে মিলে এখানে কাটা হয়। ওকে, 36 বিশেষ আছে। বাংলাদেশে আমাদের কৃষি দিবস কখন বলতে গেলে আমাদের এখানে পহেলা অগ্রহায়ণ। হ্যাঁ, পহেলা অগ্রহায়ণ এখানে। ওকে, বা এখানে আপনার 15ই ডিসেম্বর। ওকে, 15ই নভেম্বর। হ্যাঁ, 15ই নভেম্বর, ঠিক আছে। জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয় এখানে? 15ই নভেম্বর এখানে হয়। বাংলাদেশে পানির সবচেয়ে চাহিদা কোন খাতে? কৃষি খাতে। 15 বিশেষ আছে কোশ্চেনটা। কাঠারিভোগ চাল, এটা কাঠারিভোগ বললাম না, দিনাজপুরে আমার এলাকাতে। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি দিনাজপুর অবশ্য। তো দিনাজপুরে আমাদের কি কাঠারিভোগ হয় এখানে। এবং বললাম কালিজিরা কোথায় এখানে? কালিজিরা এবং চিনিগুড়া কোথায়? নোয়াখালী এবং কুমিল্লাতে হয়। কোথায়? নোয়াখালী এবং কুমিল্লাতে। মনে রাখতে হবে ভাই বিষয়গুলো। ওকে,
পাওয়ার থেসাস বলতে আমার এখানে আসলে ধান মাড়াই করা বা ধান মাড়াইয়ের যে মেশিনটা এখানে বোঝায়। এখানে বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চাল কল আছে? এখানে নওগাঁতে, এই জন্য নওগাঁকে রুটি ঝুরি বলা হয়। এখানে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল হচ্ছে আমাদের এখানে পাট। এখানে পাট, বুঝছেন ব্যাপারটা? নিচের কোনটি বাংলাদেশের অর্থকারী ফসল না? দেখুন বাংলাদেশের অর্থকারী ফসল না তামাক নাকি ধান? এখানে ধান হচ্ছে আমাদের কি বলতে এখানে মানে খাদ্যশস্য। এখানে বুঝছেন ব্যাপারটা? খাদ্যশস্য, মানুষ ধানের ভাতের উপর ডিপেন্ড করে কিন্তু বেঁচে থাকে এখন বাংলাদেশে। সোনালী আঁশ হচ্ছে আমাদের পাটকে বলি এখানে আমরা। তো সোনালী আঁশ দেশ হচ্ছে আমাদের কোনটি? এখানে বাংলাদেশ। এখানে কোনটা? এখানে বাংলাদেশ, বুঝছেন? এর 22তম বিশেষ আসছে কোশ্চেনটা। কোন প্রকার মাটিতে পাট চাষ সবচেয়ে বেশি হয়? এখানে দোআঁশ মাটিতে হয়। কোথায়? এখানে দোআঁশ মাটিতে হয়। মেস্তা হচ্ছে একটা পাটের একটি জাত এখানে, তাই না? আমরা বললাম যে পাট যখন পড়লাম তখন বললাম যে পাটের কয়েকটা জাত আছে এখানে। তো এই পাটের জাতগুলো আমি কি কি বললাম আপনার মনে হয়তো বা আছে এখানে। দেশি, তোষা, কেনাফ এবং কি মেস্তা। দেশি, এখানে দেশি আছে, এখানে দেশি, তারপর এখানে কি তোষা, কেনাফ এবং কি আমাদের এখানে মেস্তা এখানে। ওকে, রিবন রেডিং কি? এখানে রিবন রেডিং হচ্ছে আমাদের এখানে পাট পচানোর একটা পদ্ধতি, তাই না? আমাদের এখানে পাট থেকে কি আমাদের এখানে ছাগলটা এখানে আলাদা করে একটা একটি পাঠের গাইডের ওজন হচ্ছে আমাদের 4.5 মণ। তার মানে এখানে গ নম্বর আছে, 12তম বিসিএস কোশ্চেনটা আছে। বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল হচ্ছে চা। চাতে আমাদের কিন্তু অনেক বেশি মানে টাকা পয়সা আসে এখানে। বাংলাদেশের কোন জেলাকে চায়ের জন্য বিখ্যাত বলা? এখানে আমাদের সিলেট কি এখানে, তাই না? সিলেটের মৌলভীবাজার। সিলেটের কি মৌলভীবাজার এখানে। যাই আমরা যদি চা এখন পড়লাম না, আমরা চা পরের দিন পড়বো ইনশাল্লাহ। আমরা 25 পর্যন্ত থেমে গেলাম। তো নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমরা এটা শেষ করে দেবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।